জিনিস হয়তো বন্ধুদের সামনে তুলে ধরার সময় চলে এসছে। অনেক বন্ধুদেরকে মুখে বলে বোঝাবার চেষ্টা করেছে, কিন্তু বিপরীত সাইড থেকে কিছু দালাল জাতীয় মানুষ আছে যারা কিনা প্রতিনিয়ত ভিউয়ার্সদেরকে ভুল বোঝাবার চেষ্টা করছে যে কিভাবে একটা বাড়ির বউয়ের ওপর চারিদিক থেকে নির্যাতন হয়ে গেছে। তো কাকে নিয়ে ভিডিওটা করছি তোমরা আশা করছি বুঝতেই পারছো, রিনা এবং দীপ দাদাভাইকে নিয়ে এই ভিডিওটা করছি। তো আমার এতটা বড় ভিডিও হয়তো কোনোদিনও করিনি, তবে হ্যাঁ এই ভিডিওটা আমার অনেকটা বড় তোমাদের সামনে আমি দিতে চাইছি একটাই কারণে, কারণ একই বিষয় নিয়ে বারংবার একটা ভিডিওতে না দেখিয়ে আমার মনে হলো ভিডিওটা বড় হলেও বন্ধুদের সামনে ভিডিওটা দেওয়া প্রয়োজন। এবং কি বিষয়ে সেই বিষয়টা তোমাদের সামনে আগে একটু কথা বলে নিতে চাই, তারপর তোমাদের সাথে সেই সব বিষয়গুলো শেয়ার করব। তো দালাল, যে ওয়াইটির মোস্ট পপুলার দালাল, যে কিনা সব সময় পরকীয়াকারীদের এমনভাবে সাপোর্ট করে যারা একদম তার জীবনের চূড়ান্ত শেষ পর্যায়ে পৌঁছে তবেই তাদেরকে ছাড়ে, মানে তারা পুরো জীবনের শেষ পর্যায়ে চলে যায় তবেই কিন্তু তাদেরকে ছাড়ে, তার আগে পর্যন্ত কিন্তু তাদের পুরোপুরি একদম চুষে খেতে থাকে। সেখানে এই দালাল পুরো 1 নম্বরে আছে, মানে ওয়াইটির সব থেকে পপুলার যদি কেউ থেকে থাকে তো এই দালাল। তো দালালের আজকের আমি যখন ভিডিওটা দেখলাম, আজ থেকে এখন থেকে 5 ঘন্টা আগে একটা ভিডিও দেখলাম, সেই ভিডিওই তার কন্টেন্টই হচ্ছে কৃষাণু। কিছুদিন যাবৎ কিষাণুর গিফট, কিষাণুর গিফট, কিষাণুর গিফট। এইবার হয়েছে এই যে দীপ দাদাভাই সুন্দরভাবে সেজে গুজে থাকছে, শপিং মলে কেনাকাটা করছে, সুন্দরভাবে এদিক ওদিক সবাই মিলে, পরিবার পরিজন মিলে, আত্মীয় স্বজন মিলে ঘোরাঘুরি করছে, এটা না অনেক মানুষের সহ্য হচ্ছে না। শুধু দালালেরই বলবো না, দালালের যে সমস্ত ভিউয়ার্স আছে পাচাটা, তাদেরকেও কিন্তু এই জিনিসগুলো বড্ডই আপত্তিজনক লাগছে যে কেন দীপ দাদাভাই তার ওয়াইফ চলে যাওয়াতে কপালে হাত না দিয়ে দিনরাত, মানে কপালে না চাপড়ে কেন দিন রাত ঘোরাফেরা করছে, খাওয়া দাওয়া করছে, মজা করছে, আনন্দ করছে, ফিটফাট থাকছে, এগুলোতে তার না খুব প্রচন্ড প্রবলেম। কিন্তু দেখো তার জীবনেও কিন্তু একটা বিশাল বড় কষ্ট আছে, বিশাল বড় ধাক্কা আছে, তারপরেও কিন্তু সে দিন রাত লোকের পিন্ডি চটকাতে কিন্তু কখনো ভুল করছে না। নিজেও কিন্তু এখান ওখান ঘোরাফেরা, খাওয়া দাওয়া সমস্ত কিছু করছে। 2 বছর আগে যেই মেয়ে 2 বছর আগে যেই মেয়ে চাউমিন খেয়েছে, সেই মেয়ে এই মুহূর্তে রেস্টুরেন্ট থেকে কিনে এনে চাউমিন খাচ্ছে, মার্কেটিং করতে যাচ্ছে, বিয়ে বাড়িতে মাথা ফাটা অবস্থাতেও এনজয় করছে না। এগুলো তার ব্যক্তিগত বিষয়, সে কিন্তু করতেই পারে, কিন্তু সে যেহেতু এরকম একটা খারাপ সিচুয়েশনের থেকেও এত আনন্দ এত মজা করতে পারে, তাহলে দীপ দাদাভাই যে জিনিসটা নিজে কোনো ভুল করেনি, তার ওয়াইফ তার জীবন থেকে চলে গেছে কিনা, সেই ওয়াইফটা অন্য কোনো একটা ছেলেতে মত্ত হয়েছিল, সেখানে দীপ দাদাভাই কি সেই বউয়ের ফিরে আসার অপেক্ষায় কপাল চাপড়াবে? সে কবে আসবে তবে তার সাথে আবার আগের মতো এনজয় করবে? না, সেরকমটা তো কখনোই হতে পারে না। তাহলে সে সমস্ত কিছু ভুলে নিজের বাবা মাকে নিয়ে, নিজের সন্তানকে নিয়ে যদি লাইফে এগোতে চায়, সেখানে এই সমস্ত ওয়াইটির মোস্ট পপুলার দালালদের কিসের অসুবিধা বুঝতে পারি না। একটা কথা ভেবে দেখো, দীপ দাদাভাই এদিকে এনজয় করছে, মজা করছে, তাতে তার বড্ড চুলকানি উঠছে, অথচ রিনা ওদিকে কি করছে? ওর তো ভিডিও মনি সারাদিন খাওয়া দাওয়া আর ঘোরাফিরি কোট, এই ছাড়া তো আর কোনো ভিডিও আমরা দেখতে পাইনি। তাহলে তাকে নিয়ে এই একই বিষয়ে কেন কোনো প্রশ্ন করা হয় না যে তুই এত, তোর কাছে যে ছেলে নেই, তুই এত যে খাচ্ছিস, এত যে ঘোরাফেরা করছিস, এই যে মজা করছিস, এনজয় করছিস, কখনো কি তোর একবারও সন্তানের কথা মনে পড়ছে না? সন্তানের জন্য কোথাও কি তোর অন্তরটা কেঁদে উঠছে না? এই প্রশ্নগুলো কি কখনো এই দালাল এই রিনাকে করেছে? করেনি। তারপরের পয়েন্টে আসছি, সে বলল পড়াশোনা, বাচ্চার পড়াশোনা নিয়ে অনেক জ্ঞান দিল। সে বলল যে একটা বাচ্চা নাকি ছোট বয়সে স্কুলে পাঠালেই হয় না, বাড়িতেও পড়াশোনার অভ্যাস করাতে হয়। হ্যাঁ, একদম ঠিক কথা, এটা আমিও মানি যে একটা স্কুলে পাঠিয়ে দিলেই হয় না, বাচ্চাটাকে কিন্তু বাড়িতেও কিন্তু যথারীতি অভ্যাস করাতে হয় পড়াশোনার। কিন্তু তাদের বাড়িতে এখন যে কন্ডিশন, ছেলেটাকে একটা জিনিস থেকে ভুলিয়ে রাখা, এটাকে বলবো না, একটা আঘাত, একটা কষ্ট থেকে তাকে একটু দূরে সরিয়ে রাখার জন্য যে আনন্দকর সময়গুলো বা যে আনন্দগুলো তাকে উপহার দেওয়া উচিত, দীপদাদাভাই সব সময় সেটার কিন্তু চেষ্টা করে। এইটা বলে কি কোনো সময় সেই সন্তানটাকে পড়তে বসায় না? না, পড়তে বসায়। আমরা প্রায়শই দেখেছি যে নয় দীপদাদাভাইয়ের মা মানে কিষাণুর ঠাকুমা বা দীপদাদাভাই ঠিক পড়তে বসে, বা সমস্ত সময়টা হয়তো ক্যামেরাবন্দি করে ওঠা হয় না, সেখানে
মানে স্কুলে যাচ্ছে মানে বাচ্চাটাকে স্কুল যাওয়া মানে তার স্কুল থেকে হোম টাস্ক দিচ্ছে একটা 3 বছরের বাচ্চাকে, সেগুলো পুরোপুরি বাড়িতে এসে রুটিন অনুযায়ী করাতে হবে। একটা 3 বছরের বাচ্চার সাথে কখনোই কিন্তু এগুলো মেনটেন করা সম্ভব নয় বন্ধুরা। আমাদের বাড়িতে বাচ্চারা আছে, আমরা জানি, হ্যাঁ রেগুলার তো অবভিয়াসলি পড়তে বসায়, কিন্তু কখনোই বড়দের মতো মানে মেনে চলা যায় না যে না তাকে এটা করাতেই হবে, কারণ তার মধ্যে সেই বোধগম্যটা আসেইনি যে পাস কি আর ফেল কি, আমাকে পড়াশোনাটা করে বড় হতে হবে। এই বিষয়টা এখনো পর্যন্ত কিন্তু তার মাথার মধ্যে আসেইনি। তারপর তো আবার কিষাণুর ওপর দিয়ে একটা বড় ধাক্কা বয়ে যাচ্ছে। সেখানে সেই সমস্ত জিনিস থেকে ভুলিয়ে রাখার জন্য যদি একটু বাচ্চাটাকে নিয়ে এদিক ওদিক ঘুরতে যায়, তাতে প্রবলেমের কি আছে বন্ধুরা? এমন তো নয় রিনার মতো একা একাই জন্মদিন পালন করছে, একা একাই নিউ মার্কেটে পরকীয়াকারী বয়ফ্রেন্ডের সাথে খাওয়া দাওয়া করছে, একা একাই দুর্গা ঠাকুর দেখতে যাচ্ছে, এরকম তো নয়। যেখানেই যাচ্ছে সন্তানকে সাথে নিয়ে যাচ্ছে, তাতেও তার প্রবলেম লাগছে। অ্যাকচুয়ালি কি জানো তো, মানে ভাটের জ্ঞান দিতে বসে যায়। অ্যাকচুয়ালি নিজের তো ওই জায়গাটা শূন্য না। আমি কথা কিন্তু শোনাচ্ছি না, ভগবান তাকে দিক, তবেই কিন্তু সে বুঝতে পারবে। কিন্তু যে বিষয়টা জানে না সেই বিষয় নিয়ে মানে বেশি বড়বড়ি দেখছি মাতব্বরি করছে যে বড়দের মতো নাকি রেগুলারিটি মেনটেন করে একটা বাচ্চাকে পড়াতে হয় না। অবভিয়াসলি পড়তে বসাতে হবে, কিন্তু সেটা অল্প সময়ের জন্য বা একভাবে না পড়তে বসিও, খেলার ছলে। আমি যেরকম করি, আমি নিজে রান্না করছি, ছেলেটাকে কোনো একটা খেলনা দিয়ে খেলছে, তখন আমি সেই তার রাইমসটা বলো, তার কোনো 1 2 স্পেলিং বলো, ওয়ার্ডস বলো, এইগুলো কিন্তু আমি সেই সময় করাই। দেখেছি তখন ভালো ওর মধ্যে মাথার মধ্যে যায়। যখন দেখি পড়তে বসিয়ে করায়, ওর মনের মধ্যে একটা ভয় ঢুকে যায় যে বা আমাকে পড়তে বসাচ্ছে, এবার হয়তো আমাকে বকাঝকা করবে। তো এরকম হয়তো করতে পারে। সেখানে এর এত প্রবলেম কিসের বলো তো? যেন মনে হচ্ছে যে যত না রিনার চিন্তা, তার থেকে বেশি মনে হয় এই মানে তার কি বলবো ভাড়া করা দালালের চিন্তা। তো এই একটা কথা বললাম। তারপর কথা হচ্ছে যেটা কিনা এখন প্রতিটা ভিডিওতে বলছে, মার্কেটিং। অনেকে দেখছি তার কমেন্ট সেকশনে কমেন্ট করেছে, এমনকি এই দালালও বলছে যে তোমরা একটু দেখো তো যে যখন রিনা ওই বাড়িতে ছিল, মানে রিনা যখন দীপদাদা ভাইয়ের সংসারে ছিল, তখন মার্কেটিং করতে আদেও কোনোদিন গেছে? আমার তো চোখে পড়েনি যে কোনোদিনও মার্কেটিং রিনাকে নিয়ে করতে গেছে। আসলে কি জানো তো, সবই করেছে, মার্কেটিং করেছে, খাওয়া দাওয়া, স্পেশাল দিনে ঘুরে বেড়ানো, সমস্ত কিছু করেছে। কিন্তু সেই সমস্ত ভিডিওগুলো এখন আর চোখে আমাদের পড়ছে না। কারণ কি, এখন আমরা সকলেই কিন্তু এই পরকীয়া বিষয়টাকে নিয়ে আমরা নতুন বিষয় জানতে চাইছি যে অ্যাকচুয়ালি রিনা কি করছে, রিনা কবে তার নতুন শ্বশুরবাড়ি যাবে, কবে তার নতুন বয়ফ্রেন্ড প্লাস হাজবেন্ডকে আমাদের সামনে উপস্থিত করবে, এই সমস্ত বিষয় নিয়ে আমরা বেশি দেখতে চাইছি। কিন্তু আগেকার ভিডিওতে তাদের যে প্রায়শই কোনো একটা পয়লা বৈশাখ বলো, কোনো একটা বিয়ে বাড়ি উপলক্ষ বলো, কারোর বাড়ি একটু নিমন্ত্রণে যাবো, ব্যাস মার্কেটিং করতে চলে গেল। এমনকি এই যে দীপদাদা ভাইয়ের মায়ের উপর একটা বাজে কলঙ্কর দাগ সবসময়ের জন্য এই দালালের তরফ থেকে, এমনকি রিনার তরফ থেকেও দেওয়া হয়েছিল যে তার শাশুড়িমা নাকি মা এবং মানে ছেলে এবং বৌমার মাঝখানে শাশুড়িমা নাকি সবসময় থাকে। তো এই ধরনের শাশুড়িমা হয় না আমি বলবো না, হয়, কিন্তু দেখলেই কিন্তু বোঝা যায়। যারা বৌমাদের উপর অত্যাচার করতে চায় তারা কিন্তু শুধুমাত্র বৌমা ছেলে শুয়ে আছে তার মাঝখানে গিয়ে শুয়ে তাকে কষ্ট দেবো এরকম কিন্তু নয়। যখনই কিন্তু বৌমার ছেলে বাইরে বেরোবে বা একসাথে খেতে বসবে, তখনই কিন্তু আমরা মানে শাশুড়ি কাবাব মে হাড্ডি হয়ে যাবে, এরকমই কিন্তু সেই সমস্ত শাশুড়িদের মেন্টালিটি থাকে যে কিভাবে তাদের দুজনকে একসাথে আমি কোনো টাইমই দেবো না, তারা নিজেদের মনের দুঃখে সুখের কথা বলবে, এই সময়টাই আমি তাদেরকে দেবো না। কিন্তু এখানে তোমাদেরকে আমি কিছু ভিডিও আমি এখানে দেখাবো, তাও তোমরা দেখলেই বুঝতে পারবে যে রিনা এবং দীপদাদা ভাই বেশিরভাগ সময় মার্কেটিং যে করতে গেছে, মানে করতে তো গেছি, মাসে প্রায় 2 থেকে 3 বার করে মার্কেটিং করতে গেছে। তখন আমরা অতটা হয়তো এদের ভিডিও দেখতাম না, তাই ফোকাসও করতাম না, কিন্তু তোমাদের সামনে তুলে ধরলে তোমরা হয়তো বুঝতে পারবে। যখনই কিন্তু মার্কেটিং করতে গেছে তখন কিন্তু মিয়া বিবি দুজন মিলেই গেছে, মিলে গেছে এবং ছোট্ট ওই সন্তানটাকে কার কাছে রেখে গেছে? ঠাকুমার কাছে রেখে গেছে। আচ্ছা, ঠাকুমা যদি চাইতো যে ছেলে বউয়ের মধ্যে মিল হোক, ছেলে বউয়ের মধ্যে ভালোবাসা হোক, ছেলে বউ সুখে থাক, এটা যদি নাই থাকতো তাহলে তো কাবাব মে হাড্ডি, যেমন তোমরা সবাই এখন কমেন্ট করছো অনেকে যারা কিনা দীপদাদাকে পছন্দ করো না, যে সমস্ত জায়গায় মাকে নিয়ে যাচ্ছে, মায়ের সাথে কোনো একটা বাজে সম্পর্ক তোমরা তৈরি করতে চাইতো, তাহলে তখনও তো নিয়ে যেতে পারতো, তাই না? যখন রিনা ওই জায়গায় উপস্থিত ছিল তখনও তো তাহলে মাকে নিয়ে যেতে পারতো, কিন্তু না, মায়ের কাছে নিজের সন্তানকে রেখে দুজনে কিন্তু যে কোনো জায়গায় গেছে। সেটা তোমরা পয়লা বৈশাখের মার্কেটিং বলো, বিয়ে বাড়ির মার্কেটিং বলো, কোথাও ঘুরতে যাওয়া বলো, নিজেদের অ্যানিভার্সারি বলো, তোমার ভ্যালেন্টাইন্স ডে বলো, যেটাই বলো, সেখানে কিন্তু স্পেশাল ভাবে নিজেদের মতো
টাইম স্পেন্ড কিন্তু করেছে, সেখানে শাশুড়ি মা কোনো জায়গায় কিন্তু কাবাব মে হাড্ডি হয়নি। তারপরেও কি করে তোমরা বলো যে দীপদাদা ভাইয়ের মা এই মেয়েটার উপর নাকি প্রচন্ড অত্যাচার করেছে আজ 5 বছর ধরে। এছাড়াও আরো একটা কথা যেটা আমি বলতে চাইছি, বাইরে বেরিয়ে রিনা যখন ডায়েট করছিল প্রথম তখন কিন্তু বাইরে বেরিয়ে অতটা খেতে চাইতো না, কিন্তু দীপদাদা ভাই তাকে বলতো যে না এসছো খেয়ে নাও, বা তার যে কোনো কিছু ইচ্ছা হচ্ছে যে তুমি বিরিয়ানি খাবে না, তাহলে চলো স্টার্টারে তুমি অল্প কিছু খেয়ে নাও, বা তুমি লস্যি খেয়ে নাও, বা তুমি একটা হালকা কিছু স্ন্যাক্স খেয়ে নাও, কারণ বাইরে বেরিয়ে পেট ফাঁকা রাখলে তোমার শরীর খারাপ হতে পারে। এই যে একটা কেয়ার ওয়াইফের প্রতি একটা হাজবেন্ডের, এইগুলো কি একটা বউয়ের উপর অত্যাচার? এই দালালদের চোখে কি এই কেয়ারিং গুলোকে অত্যাচার করা বলা মনে হচ্ছে? বন্ধুরা তোমরা হয়তো আমি যে সমস্ত কথাগুলো বলছি তোমরা হয়তো আমার কথাগুলো অনেকেই বিশ্বাস করবে না, কিন্তু সেই কারণে তোমাদের সামনে আমি কিছু ভিডিও ক্লিপ এখানে দিতে চাইছি। ভিডিও ক্লিপগুলো দেখার পর তোমরা বিচার করে দেখো তো যে আমি যে প্রথম থেকে এখন অব্দি কথা বললাম, বা দালাল যে সমস্ত কথাগুলো বলছে, কারণ প্রমাণ না দিলে মানুষ কিছু বিশ্বাস করতে চায় না এখন, যে তাকে নাকি কোনোদিনও মার্কেটিং, এখন যে দীপদাদা ভাই কথায় কথায় মার্কেটিং যাচ্ছে, তখন নাকি রিনা শপিং মলের মুখই দেখেনি, তাহলে রিনা তোমরা একবার দেখো, আমি জাস্ট প্রতিটা তো দিতে পারি না, এখানে প্রতিটা দিতে গেলে 4-5 ঘন্টার একটা ভিডিও হয়ে যাবে। কিছু ভিডিও ক্লিপ তোমাদের সামনে দিচ্ছি, তোমরা সেগুলো শুধু একটু দেখো যে ও কি উপলক্ষে, মানে ছোটখাটো পয়লা বৈশাখ আমরা কিন্তু নর্মাল জায়গা থেকেও জামা কাপড় কিন্তু এখানে রিনাকে নিয়ে কিন্তু দীপদাদা ভাই শপিং মলে কেনাকাটা করতে যাচ্ছে, ছোটখাটো বিয়ে বাড়ি, ছোটখাটো অনুষ্ঠান, সেখানেও কিন্তু তার জন্য সুন্দর সুন্দর শাড়ি কেনা হচ্ছে, এবং তার সাজগোজ, তার খাবার দাবার, এবং এতই তাদের মধ্যে ভালো বন্ডিং ছিল। রিনা তার হাজবেন্ডকে জিজ্ঞেস করছে যে দেখো তো আমি কোন চেনটা পরবো, সরি চেন না চওড়া চেন, সেখানে দীপদাদা ভাই পছন্দ করে দিচ্ছে, কোন কুর্তিটা পরলে ভালো লাগবে, কত সুন্দর তাদের মধ্যে একটা ভালোবাসা ছিল। এরপরেও কি বলবে যে এই মেয়েটা 5 বছর ধরে এই দীপদাদা ভাইয়ের বাড়িতে অত্যাচারিত হয়েছে? যাকে ভিডিওটা আমার এমনি দিয়ে অনেকটা বড় হয়ে যাবে, বেশি কথা আর বলছি না, তোমরা ভিডিও ক্লিপগুলো দেখে নাও, তারপর আবার আসছি। দেখে ও বাহ সুন্দর, তো খুব ভালো টাইমে উঠেছো। ঠামির ওখানে কিন্তু কাঁচকলা, তোমার এমনি পটি কষা, কাঁচকলা খেও না তুমি। আর আমি আর টিনা দুজনেই, টিনার হাতে দেখতে হচ্ছে বোচকা, এটা একটা ব্যাগ। তো যাই হোক আমরা যাচ্ছি আজকে একটু, তোমরা অনেকদিন ধরে বলছিলে বৈশাখের বাজার করতে, অনেকে তোমার থেকে কম আছি, সুতির ছাপা একটা চুড়িদার পরছি, একটা প্যান্ট, আর এই দেখো এই জুতো, এই যে জুতো, আর তোমার দাও দেখাই, কি দেখাও, দাও না বলো এবার তোমরা বলো যে কে হাইফাই। হাইফাই কি আছে? নতুন জামা, আরে সাজুগুজু করতে একটু ভালো লাগে, 950 টাকার সানগ্লাস, এটা হলো ইয়ে কি বলে প্যান্টালুন্স থেকে কেনা পূজোতে প্যান্ট, কত দামি অ্যাডিডাসের জুতো। আরে বাবা, আরে সাজুগুজু করতে ভালোবাসি, তুমি এরকম বলছো আমাকে? কে যে হাইফাই সেজে যাচ্ছে। চলো চলো চলো, তাহলে বলো কে সিম্পল হলো? আমার কোনো সাজ নেই, আর সন্দীপ আমার ইয়ে করছে, দেখো তো, দেখো আমারটাই রং মং সব উঠে গেছে, তাও আমি এটাই পরি। ওটা হয়েছে, আর কত ইনসাল্ট করবা? না তুমি আমাকে সবসময় খোটা দাও, আমি ওই জন্যই বললাম। কৃষ্ণনগর চলে এসেছি, আর রাস্তার দুধার দিয়ে চলছে হলো সেল। আসলাম হলো কৃষ্ণনগর স্টাইল বাজার, সন্দীপের খুব পছন্দ স্টাইল বাজারের জামা কাপড়। হ্যাঁ, এখান থেকে যতবার জামা কাপড় কিনেছি বেশ ভালো কোয়ালিটি হয়, আর এবং দামও মোটামুটি সঠিকই থাকে, এই কারণে এখান থেকে আমি পছন্দ ভালোই করি। ভিড়টাও বেশ ভালো। এখন সন্দীপ আসলো, সন্দীপের জামা কাপড় দেখতে, তবে জুতো দেখছে আগে। হুইস কি একটা জুতো বার করেছে। আরে তোমার জামা বলো, জামা নেই নাকি? জামা দেখো, হ্যাঁ ঠিক আছে, এবার হাত হাত গুটালে ভালো লাগবে। এখন বলতা বলতা মনে হচ্ছে, আর সেখানে বিলিং করে নিতে পারবেন সবার আগে, ইন না করলে ভালো লাগবে না। পাশাপাশি সংগ্রহ করে নিতে পারবেন হোম অ্যাপ্লায়েন্সে 99 জামা অফ হয় না তোমার। না না ঠিক আছে ঠিক আছে। তো হলো আমাদের কেনাকাটা, এখন চলো যাই একটু ট্রাই করবো। ওপরে দেখতে পাচ্ছ কফি হাউস, তো কফি হাউসে একটু কফি খেয়ে আসি। তো টিনা তো ডায়েট করছে, একটু উল্টো পাল্টা কিছু খাবে না। আমি
বললাম কি এত দাম দিয়ে আবার চা কফি খাওয়ার কি দরকার। না সবসময় তো খাওয়া হয় না। সন্দীপ নিল কফি আর তন্দুরি চিকেন। আচ্ছা এই যে মানে আমরা দুজনাই, হ্যাঁ সন্দীপের পছন্দে নেওয়া হলো। বেরিয়ে পড়লাম আমরা। তেলের বাজারে প্রচন্ড ভিড়। হ্যাঁ সেটাই, রাস্তার দুদিকেই আর কি ভিড়, একদম জ্যাম। দোকান শুধু সেল সেল। ও তারপরে আবার বারোদল না, হ্যাঁ সামনেই তো সামনেই তো রাজবাড়ি, সামনেই সেখানে ভিড়টা বেশি। শপিং মলে মার জন্য শাড়ি অতটা আমার পছন্দ হলো না, যার জন্য চলে আসলাম সোজা বাতকুল্লাতে। বাতকুল্লায় যে দোকান থেকে আর কি শাড়ি আমরা কিনি বেশিরভাগ সময়, তো সেই দোকানেই আসলাম। আর এই দাদার এখানে শাড়ি ইয়েগুলো বেশ ভালো আছে, আর তাছাড়া দামগুলো বেশ কমের মধ্যে, ওই জন্যই পছন্দ করে মার জন্য একটা নিলাম। আর আমার একটা শাড়ি চেঞ্জ করার দরকার ছিল, তো একবারে এক কাজে আর কি দু কাজ হয়ে গেল। এটা কার জন্য দিচ্ছে? দেখছি, দেখতে দোষ নেই। শাড়ির দোকানে এসে অনেক রকমের শাড়ি দেখে সেটা অবশ্যই দাদা যদি মেনে নেয় আমার কোনো সমস্যা নেই। দাদা যদি দেখাতে রাজি থাকে সেটা তো আমরা যতবারই আসি ততবারই করি, কারণ আমরা এই দোকানটাতে আসতে খুব পছন্দ করি। আর শাড়িগুলো সুন্দর সুন্দর খুলে খুলে সব শাড়িগুলো দেখায়, নেয় একটা কিন্তু দেখে 10-20টা, সেটা কোনো মাইন্ড করে না। পয়লা বৈশাখের বাজার প্রচুর ভিড় মার্কেটে। আমরা আমাদের গ্রামের রাস্তায় ঢুকে পড়লাম। চলো এবার বাড়ি গিয়ে তোমাদের সাথে আর কথা হচ্ছে। বাড়ি আসলাম এই সবে মাত্র। বাচ্চাটা এখন হেলমেট নিয়ে এই যে মাথায় পড়ছে, খুলছে, এই তো কাজ ওর যা। তো এবার তুমি দেখো মা তোমার শাড়িটা কিরকম হয়েছে দেখো একটু। মার হাতে এনে দিলাম। তো ভেবেছিলাম সবাই মিলে যাব আর কি কেনাকাটা করতে, যা ওই জলের মধ্যে পড়ে গেছে। ওই তা আবার মার যেহেতু আর কি শরীরটা ভালো না, তো বলছে কি দুশো যাবো না, ওর থেকে আমি ছেলেকে নিয়ে বাড়ি থাকি। তো বাবুও বললো যে আমিও যাবো না, তোমরা গিয়ে নিয়ে আসো। এই যে এই শাড়িটা এনেছি মার জন্য, এটা কালার ঠিক আছে, দেখো তো পছন্দ হয়েছে। মা বলেছে পয়লা বৈশাখে এই কাপড়টা পরেই রেস্টুরেন্টে যাবে। পছন্দ হয়েছে তো এবার ব্যাপার হলো বাবুকে ফোন করেছিল, তো বাবু বললো কি যে ওই ইয়ে নিতে, লুঙ্গি আর স্যান্ডো গেঞ্জি না ওগুলো কি বলে, গোল গলা গেঞ্জি, হাফ হাতা সাদা কালারের আর কি, বয়স্ক ইয়েরা পরে না বয়স্ক লোকরা, তো সেই গেঞ্জি। হ্যাঁ তো ওই গেঞ্জি আর লুঙ্গি এই আনতে বললো, তো সেটাই আনলাম। বাবু যেটা পছন্দ করে। হাফ প্যান্ট, হ্যাঁ এটা দাদার নুন্দি তাকে কি করছে এগুলো ইয়ে অফারে যাচ্ছিল বুঝলা, সেই বাস্কেটের মধ্যে থাকে না দেওয়া, ওইগুলো। ছেলের দুটো ইয়ে হাতালা গেঞ্জি, হ্যাঁ এমনি ভালো গেঞ্জি, আর দুটো স্যান্ডো গেঞ্জি না মনে হয়, আর একটা ওর ভিতরে মনে হয়। ওরে বাবা, এগুলি বাবারে আমাদের জামা কাপড় ছাড়ারও সময় দিল না। হাত দাও এই হাত দাও পড়ো সুন্দর পড়ো। ওরে বাবা এই বড়ই তো হয়ে গেছে, বললাম না ওই 2-3 ওটা নিলেই ভালো হতো। এটা সামনের বছর করতে পারবে। কই দেখি বাবা দেখি, এই সামনের বছরে। ও ঠিক আছে, এটা বড়। তো টিনার এই যে পয়লা বৈশাখের জামা, আর পয়লা বৈশাখের এইটা হচ্ছে গিয়ে মা আমি দুজনেই বলে দিয়েছি ওর নাইটি কিনা বন্ধ। আমার নাইটি কিনে দিচ্ছে না, ওই ছেড়া ইরি বাবারে কি ধুস। বাড়িতে সবাই একদম পুরোপুরি নাকচ, তো সেই কারণে টিনাকে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যা ইচ্ছা না কিন্তু নাইটি কেনা হবে না। পয়লা বৈশাখে একটা ইয়ে নেব, একটা নাইটি নিতাম, কাপ্তান বা কিছু একটা নাইটি। তো বললো কি যে খবরদার ওইদিকে যাবে না। তো এইবার ব্যাপার হলো তো কি নেব, বললো যে এই জামাগুলো না পাতলা
আমার সাইজের থেকে এক সাইজ বড় নিয়েছি। তো ডবল এক্সেল নেওয়া হয়েছে। হ্যাঁ, এটা ডবল এক্সেল নেওয়া হয়েছে। এবার এর সাথে হাতা আছে, হাত কাটা পরবো না, যেহেতু পরি না তো কিরকম একটা অসুবিধা হয়। তবে সন্দীপকে বলেছি যে ওই পয়লা বৈশাখে আগে পরে উদ্বোধন করবো, তারপরে ঠিক আছে। আর কিনেছি শপিং মল থেকে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, মানে একটা বোতল কিনলে আর একটা বোতল ফ্রি, কত বেশ 99 টাকা, ঠিক আছে। তো ভাবলাম জলের বোতল আমাদের লাগে তো নিয়ে নিই, পাচ্ছি যখন অফারে। শপিং মলে শাড়ি দেখেছিলাম মার জন্য, তবে শাড়িগুলো আমার অতটাও মনের মতো লাগেনি। বাতকুলায় এসে তাই মার জন্য একটা শাড়ি পছন্দ করে নিলাম। আর আমি এই যে বলবে হয়তো যে পয়লা বৈশাখে আমারই বাজার বেশি, তো আসলে ব্যাপার হচ্ছে এই যে শাড়িটা দেখতে পাচ্ছ, এই কাতানটা, এটা আমি আসলে কিনেছি বলতে অনেক দিন আগে আমি ওই দাদাটার দোকান থেকে আমি একটা শাড়ি নিয়েছিলাম, ঠিক আছে, কাতান। তো ওই শাড়িটা আমার পরে বাড়ি এনে আর কি মনে হয়েছে যে কালারটা চেঞ্জ করা দরকার। তো এবার যাবো করে আর সে মনেই থাকছিল না, তো আজকে মনে পড়লো, মা বললো তাহলে শাড়ি যখন কিনবে তো এই শাড়িটাও তাহলে নিয়ে যাও, একবারে কৃষ্ণনগর থেকে না হয় আসার সময় বাতকুলে ওটা ফেরত দিয়ে অন্য একটা নিয়ে এসো। তো এই যে আজকে পাল্টে নিয়ে আসলাম ফাইনালি। আর এটা হলো কালো কালারের কাতান, ঠিক আছে, কালো, আর ভিতরে ইয়েটা হলো গোলাপি, আঁচলটা এই দেখো, শাড়িটার আঁচল গোলাপি, এটা হলো আঁচল গোলাপি আর কুচিটা গোলাপি পড়বে, আর শাড়িটার ফুল হবে কালো, ঠিক আছে। এবার আমার কাতান ঘরে শাড়ি আছে হলো 2টো না 3টে বেশ। এবার আমি তার নতুন বউ না যে প্রত্যেকবার ওই লাল হলুদ বা হলুদের মধ্যে কিছু নেব, তো ভাবলাম যে একটু অন্যরকম কালারের কিছু নিই। তো এরকম কালোর মধ্যে নেওয়ার মানে দেখে খুব ভালো লাগলো, তো ওই জন্য এটাই নিলাম। সব কিছু তো তোমাদেরকে দেখিয়ে দিলাম, শপিং আমাদের কি হলো, তো কেমন লাগলো আমাদের পয়লা বৈশাখ। আমাকে মানে মোটে করতে দেবে না, হ্যাঁ, আবার সারাদিন ভর খোটা দেবে, তুমি খাও দাও আর মোটা হও, খাও দাও আর মোটা হও। এই যে এখন ব্যারাকপুরে এসে এইবার মানে বুঝতেই পারছো দাদা বৌদির বিরিয়ানি অনেক দিন বাদে খেয়ে যাবে না, ঠিক আছে, ডায়েট তো বাড়ি গিয়ে বেশি করে করবে। চলো রোদের মধ্যে বকো না, চলো হাঁটো। তো হাঁটতে হাঁটতে চলে এসেছি ব্যারাকপুর স্টেশনে, আর টিনা বলছে একটু লস্যি খাবো, তো সেই কারণে। তো গরমে অনেক হাঁটাহাঁটি হলো রোদ্রের মধ্যে, এখন একটু টিনা বললো যে লস্যি খাবো, বিরিয়ানি তো খাবে না বলছে। সত্যি খাবে না? পারবা তো পাশে বসে থাকছে? বেশ ভালো, এখানে অনেকগুলো লস্যির দোকান। এবার তুমি খেয়ে বলো কিরকম, ভালো? এটা ভালো, ওইটা তো হেভি লাগবে। লস্যি খাওয়া হলো, এবার আমরা যাবো দাদা বৌদির দোকানে বিরিয়ানি টেস্ট করতে। তো হাঁটতে হাঁটতে চলে এসেছি দাদা বৌদির দোকানে, তো দেখে মনে হচ্ছে যেন মেলা বসেছে, নাকি বিয়ে বাড়ির অনুষ্ঠান, তো প্রচুর ভিড়। দাদা বৌদির হোটেলে এসে কিন্তু এখানে লাইনে দাঁড়িয়েছি, আর আমি সন্দীপকে আসার সময় বলছিলাম, তবে সন্দীপ আমার কথা মানছিল না, বলছে দোস্ত তুমি জানো না কিছু। তো এই দেখো, এইবার যেই এসে দাঁড়িয়েছে তখন সন্দীপ দেখে বলছে হ্যাঁ তাই তো, মানে ও আগে জানতো কি যে যখন এসেছিল তখন শুধু পার্সেলের জন্য লাইন, তো এখন খাওয়ার জন্য আলাদা লাইন, আবার পার্সেলের জন্য আরেকদিকে লাইন। তো এইবার যখন আর কি দেখেছে তখন বলছে না ঠিক তুমি ঠিক। আর ভেতরে যেতে হবে লাইন দিয়ে, দাঁড়িয়ে আছি, দেখা যাক কতক্ষণ লাগবে। 5 মিনিট তো হয়েই গেল। তো ঢুকেছি কোনো মতে, এই যে হচ্ছে মেনু কার্ড, এত আইটেম। তো টিনা তো বিরিয়ানি খাবে না বলছে, কি খাবে তো বিরিয়ানি নাকি অন্য কিছু? হ্যাঁ কিছু একটা তো নাও, স্টার্টার নিয়ে নাও কিছু, দেখো কি নেবে। অর্ডার নিতেও আসবে, হ্যাঁ একটা স্টার্টার নেবে, ও তো বিরিয়ানি নেবে না বলছে। আর দাদা বৌদির এই হোটেলের ভেতরটা দেখো কি সুন্দর পরিবেশ, দারুণ লাগছে, আর ফুল এসি, বেশ সুন্দরভাবে সাজানো গোছানো পরিবেশ, ভালোই লাগছে দেখতে। আর তাছাড়া ফার্স্ট টাইম আমি সন্দীপের আগে এসে খেয়েছে, তখন অনেকবার তখন আর কি ছিল না, মানে এরকম রেস্টুরেন্ট করা ছিল না, এতগুলো ছিল, হ্যাঁ এত ভালো রেস্টুরেন্ট ছিল কোনো রকমে, মানে এটা করবার জন্যই হয়তো তখন প্যান্ডেল করে প্যান্ডেল করে করা ছিল, সেটাই অনেকদিন আগের বছর 2-2.5 বছর আগে। ভালো হয়েছে, এমন সময় আসলাম যখন আমি খেতেই পারবো না।
আর ইদানিং আমার ভালো লাগছে না। আমি দেখেছিলাম না অনেকের ভিডিওতে ফলো করি, দেখেছি যে এরকম লাইন দাঁড়িয়ে থাকলে তারপরে খেতে হয়। আমি বললাম, বলে কি রুশ, ও তুমি জানো না, কোনোদিন গেছো? আমাকে রুশ বলে উড়িয়ে দিল। আমি তো স্টার্টার নিলাম। আচ্ছা হলো চিকেন রেশমি কাবাব। আর একটা জিনিস খুব ভালো লাগলো, এখানে আসলে আগে একটা জলের বোতল থাকবে, দিয়ে দেয়। হ্যাঁ তুমি নাও। আমি নিচ্ছি, আমি নেবো না, হয় কখন আমি তো। আরে তুমি নাও, আমি নিতে বারণ করেছি তোমাকে? রেশমি কাবাব তো 15 ভাগের থেকে আমি একটু নিলাম স্টার্টার। কোনো ব্যাপার না, আমার বিরিয়ানিতে একটু ভাগ নিও। হ্যাঁ কোনো ব্যাপার না। না দেখো আমার পেটে বাসা হবে না। না চলে এসছে সন্দীপের গরমা গরম মাটন বিরিয়ানি, যেটার জন্য সন্দীপ ব্যাকুল হয়ে অপেক্ষা করছিল। ব্যাকুল আসার সাথে সাথে ওয়েট করতে পারে, তাই তো দেখছি। খুব ভালো না বাবা? না দেখবে আর খাবো। হ্যাঁ খাও, তুমি খাও। সন্দীপ খাচ্ছে আর আমি দেখছি। কি তেল, সেই খেয়ে নিচ্ছে। একেতে তো বিরিয়ানিতে তেল ঘি সবই থাকে, আবার এদিকে মটন। ওরে বাবা, চুপ চুপ করছে পুরো কলার পাতাটা। আমি তো রেশমি কাবাব নিয়ে আর খেতেই পারিনি, যে একটা রেখে দিয়েছি। 4 পিস খেয়েছি। আর তার আগে ওই যে টিকিট ঘরের ওখানটা দিয়ে লস্যি খেয়ে আসলাম, ওইটা বেশ সুন্দর ছিল। তার খেয়েছি ওটা বেশ, মানে গরমে শরীর ঠান্ডা করার জন্য খুব ভালো একটা জিনিস। তো চলো একটু সুন্দর জায়গাটা দেখে ভাবলাম যে একটু চা পানি খাওয়া যায়। সন্দীপ বলতে কি, চলো একটু চা খেয়ে আসি। আমি বলছি চা খেতে হলে এমনি হোটেল, এমনি এই রাস্তার ইয়েগুলোতে যাও, দোকান। না না কেন যাবো, চায়ের আজকের স্পেশাল দিনে স্পেশাল হওয়া উচিত না সব কিছু। এইখানে চা খেতে এসে, তাহলে বলো। এখানে প্রচুর ঘর ঘর করা রয়েছে, সুন্দর ডেকোরেশন। তো আমরা এটাই সিলেক্ট করলাম, এখানে একটু বসে চলো চা খাই। আর যা খাই যাই খাই, জায়গা আমাদেরকে একটা দেবে কেন? হাসির কি আছে, আমরা বিনা পয়সায় থরি খেতে এসেছি। রেস্টুরেন্টে সব রকম কাস্টমার আসতে পারে। সব কফি বলো, তো এই মেয়েগুলো এসছে আজকের দিনে, সব জোরে জোরে আসবো নাকি। তো যাই হোক, এই যে চারিদিকে এরকম, তো দোতলাও আছে, দোতলায় আর গেলাম না কষ্ট করে উপরে। মেনু কার্ড নিয়ে আর কি দেখাচ্ছে, অনেক কিছু অর্ডার করবে টরবে। চা 10 টাকা 30 টাকা দুটোই আছে, কফি 30 টাকা, ব্ল্যাক কফি 20 টাকা। বাড়িতে ভাত খেয়ে এসে এখানে চা কফির খোঁজ। আমার কোনো ব্যাপার নেই, আমার শুট তো করেছো অনেক কম, কিন্তু আমরা আস্তে আস্তে তো 1 ঘন্টা টাইম লাগবে। হ্যাঁ আমি অতটা রাস্তা আমি কি করব? আরে কখন বেরিয়েছি এত বাড়ি সুন্দর থেকে। জায়গাটা আমরা এর আগেও এখান দিয়ে গেছি, কিন্তু আসার সুযোগ পাইনি। তো ভালো জায়গাটা কেমন একটু দেখেই যাই, একটু যেমন রেস্টুরেন্ট। তো একটু চলো একটু কফি খেয়ে যাই, কফি খেতে আর দেখছি পরে বলবে না? হ্যাঁ একটা ইয়ে, আচ্ছা ফিশ ফিঙ্গার একটা দিন আর 2টো কফি দিন। 2টো কফি। সুন্দর করে বেশ ডেকোরেশন করেছে, দারুণ লাগছে। 1 বছরের উপরে হয়ে গেল না, আমরা সে হাত দেখাতে আসছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখন এসে দেখেছিলাম না। সেটাই আর কি। তারপরে তো আমরা এলাম একবার, এসেছিলাম, কিন্তু এই রাস্তা দিয়ে এটাই আসেনি, এর সামনে আরেকটা আছে। এই যে আমাদের কফি চলে এসছে, তো কফিটা এক চুমুক দিয়ে দেখলাম, ভালোই বেশ। কিন্তু এর দেখে তো মনে হচ্ছে বাড়িতে বসে চা খাচ্ছি। মাছি, বড্ড মাছি। আমাদের চলে এসছে ফিশ ফিঙ্গার। তাহলে আচ্ছা, তো এই হলো ফিশ ফিঙ্গার। ঠিক আছে না, কফিটা খুব সুন্দর করেছে, তাই টেস্টি আছে, টেস্টি। কফিটা খুব সুন্দর, খেলাম তো ভালোই করেছে।
আশা করছি তোমরা সমস্ত ভিডিও ক্লিপগুলো দেখলে। অনেকটা বড় ভিডিওটা আমার হয়ে যাচ্ছে, তবুও কিছু করার নেই। এরপর তোমরা প্লিজ কমেন্ট করে জানিও তো যে আমি কয়েকটা ভিডিও ক্লিপ তোমাদের সামনে তুলে ধরলাম। এছাড়া অনেক ভিডিও ক্লিপ কিন্তু আছে। এই থেকে তোমরা কি কোথাও বুঝতে পারছো যে এই মেয়েটা নাকি কোনোদিনও শপিং মলের মুখই দেখেনি, যেটা কিনা এই ওয়াইটির মোস্ট পপুলার দালাল বললো, নাকি এই সমস্ত কথাগুলো রিনা তার দালালকে শিখিয়ে দিচ্ছে এই কথাগুলো বলার জন্য, এবং সেই কারণেই হয়তো সমস্ত পুরনো ভিডিও ডিলিট করার জন্য দীপদাদাবের কাছে একটা চাপ সৃষ্টি করা হয়েছিল রিনার তরফ থেকে। তোমরা একটু বিচার করে দেখো তো বন্ধুরা। তো যাই হোক, চলো ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি। অনেক কিছু কথা বলার আছে, নেক্সট একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে হাজির হচ্ছি। তো তোমরা প্লিজ কমেন্ট করতে জানিও না যে আমি যে ভিডিও ক্লিপগুলো তোমাদের সামনে দেখালাম সেগুলো থেকে তোমরা অ্যাকচুয়ালি কি বুঝতে পারছো এদের মধ্যে ঝগড়া অশান্তি ছিল 5 বছর ধরে, নাকি সত্যিই খুব ভালোবাসা ছিল। এমনকি আমি তো বলবো দীপদাদা ভাই তার ওয়াইফের উপর যথেষ্ট কেয়ারিং ছিল, যথেষ্ট কেয়ারিং। তো চলো, টাটা।